প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের প্রত্যেককেই শুভ দিবসের গভীর শ্রদ্ধা। আমাদের এই অনুষ্ঠানে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার অত্যন্ত প্রিয় মুখ, আমার অত্যন্ত প্রিয় বড় বোন, একজন মুজিব আদর্শের আদর্শিক যোদ্ধা, একজন দেশপ্রেমিক, একজন সঙ্গীত শিল্পী, শ্রদ্ধেয় লিসা কালাম আপু। আপু, আপনাকে আমার চ্যানেলে স্বাগত। আপনি কেমন আছেন? ধন্যবাদ বিপ্লব। এই মুহূর্তে ভালো আছি, আসলে এটা বলা যাচ্ছে না, বেঁচে আছি। আমাদের প্রত্যেকের অবস্থা এরকম, যারা দেশের মধ্যে রয়েছে তাদের অবস্থা আরো অনেক খারাপ। কারণ এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়াটা অন্যায়, অপরাধ, যার জন্য অনেককেই জীবন দিতে হয়েছে, অনেককেই কারাবরণ করতে হয়েছে। আপু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আজ শোক দিবস। আমরা যেই মুহূর্তে ভিডিওটা করছি তার কয়েক ঘন্টা পর 12টা বাজবে এবং আমাদের শোকের যে সন্ধিক্ষণ সেটা শুরু হবে। আপনার কাছে আমি জানতে চাইবো, শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের ভূমিকাটা কোথায় বাংলাদেশে, এবং তাদের কার্যক্রম কি? তাদের যে আমরা বিগত সময় দেখতে পেয়েছি, শোক দিবস ঘিরে সারা দেশব্যাপী একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো, গরু কুরবানি দেওয়া হতো, সেটাকে ভোজন করা হতো, যেটাকে আমরা কাঙালি ভোজ বলে থাকি। তো এই বছর, এক বছরের ব্যবধানে আওয়ামী লীগ সরকার পতনের পর এই মুহূর্তে এই বাংলাদেশে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আসলে শোক দিবসের যে মর্মার্থ সেটা কি বাংলাদেশের মানুষ বুঝতে পারছে কিনা, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কি ধরনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে কিংবা কর্মসূচি নেওয়া হয়েছে যে শোক দিবসকে শ্রদ্ধার সাথে কিভাবে পালন করা যায়? এটা আপনার জায়গা থেকে কি মনে হয়, আপনি একটু যদি বিশ্লেষণ করে বলতেন। বিপ্লব, আমরা যারা বঙ্গবন্ধু আদর্শে বিশ্বাস করি, এই মানুষটি না থাকলে আমরা এই যে স্বাধীনভাবে বাংলা ভাষায় কথা বলছি, একটা বাংলাদেশ নামক একটা দেশকে তিনি মানচিত্রে, মানে পৃথিবীর মানচিত্রে যে স্থান দিয়েছেন, এটা তো ওই লোকটির কারণে। আমার কেন জানি মনে হয় যে আমি খুব কষ্টের, মানে আমি খুব দুঃখ ভারাক্রান্ত মনে আমি তোমাকে বলতে চাই যে বাংলাদেশের মনে হয় এই মুহূর্তে সবচেয়ে খারাপ মানুষটার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কারণ খারাপ কেন জানো? কারণ তিনি 1966 সালে এই যে পশ্চিম পাকিস্তানিদের সামনে তুমি কে আমি কে বাঙালি বাঙালি বলে চিৎকার করে 71-এ তার নেতৃত্বে, তার ডাকে নিরস্ত্র বাঙালি এই যে মুক্তিযুদ্ধ করে যে স্বাধীনতাটাকে এনে দিল, আজকে মুক্তিযুদ্ধের, আজকে স্বাধীনতার 53 বছর পরে আমরা আবার সেই স্বাধীনতাকে নিয়ে টেনশন করছি, চিন্তা করছি। আমার দেশ গেল, আমার 71 গেল, আমার মুক্তিযুদ্ধ গেল, আমার বঙ্গবন্ধু গেল। আজকে 15ই আগস্ট পূর্বে আমি অন্তত জন্মের পরে কখনোই দেখিনি 32 নম্বর যেতে পারবো না, শ্রদ্ধা জানাতে পারবো না। এটা একটা, আমরা 90 সালে আমরা যারা বড় হয়েছি, আমি কিন্তু বিপ্লব সবসময় বলি যে আমরা 90-এর গণ অভ্যুত্থানে মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা ছিলাম। আমাদের কাজে কিন্তু ছিল মুক্তিযুদ্ধকে নিয়ে গান, মুক্তিযুদ্ধকে নিয়ে কবিতা, মুক্তিযুদ্ধকে নিয়ে নাটক, সেটা দিয়ে আমরা প্রজন্মকে জানান দিতাম যে বঙ্গবন্ধু কাকে বলে, 71 কাকে বলে, মুক্তিযুদ্ধ কাকে বলে। এই যে বলো যে স্বাধীনতার 53 বছর পরে যখন 71 মুছে দিব, বঙ্গবন্ধু মুছে দিব, 32 নাম্বার পুড়িয়ে ফেললো, এই যে একটা ছোট সংখ্যা, এটা সংখ্যা কিন্তু বড় না, ছোট্ট একটা সংখ্যা, সেই সংখ্যাটা কিন্তু তারাই যারা বাংলাদেশকে স্বীকার করেনি কখনোই। আজকে এই যে একটা প্রজন্ম বঙ্গবন্ধুর যে 32 নাম্বারটা ভেঙে ফেললো, এটার দায়ভার কি আওয়ামী লীগের উপর বর্তায় না? আওয়ামী লীগের উপরে যায় না? কারণ যে দলটির নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই দলটি 53 বছর পরে কেন বাংলাদেশটাকে, আমাদের দেশটাকে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে স্বাধীনভাবে আমরা রাখতে পারলাম না? কেন আমাদের হাতছাড়া হয়ে যাচ্ছে? কেন? আমি মনে করি যে এই যে স্বাধীনতা 53 বছর পরে আজকে যে বাংলাদেশের অবস্থা, তুমি যদি ইন্টারন্যাশনাল গেমের কথাটা বাদ দাও, কারণ এই যে আমরা ম্যাটিকুলাসলি ডিজাইন বলি, ভারতে কি এই আঘাতটা হানা হয়নি? ভারতকেও কিন্তু করা হয়েছে। এই যে আমরা বলি জর্জ সরোসের যে একটা যে কথাগুলো বলি, ভারতকেও কিন্তু আঘাত করা হয়েছিল। 96 সালে তোমার কিন্তু মাহাথির মোহাম্মদ কেউ মালয়েশিয়াকেও
আঘাত করেছিল, তারা কিন্তু টিকে গেছে। কেন জানো? কারণ তাদের ভেতরে এমন একটা ঐক্য ছিল, তাদের বলো জনগণের ভেতরে, তার দলের ভেতরে এমন একটা ঐক্য ছিল, যার কারণে তাদের দেশটা কিন্তু টিকে গেছে। আমাদের কেন 53 বছর পরে এই অবস্থা? কারণ আমরা এমন কিছু কারাপ্টেড মানুষকে, এমন কিছু বিতর্কিত মানুষকে, যারা বঙ্গবন্ধুর আদর্শকে বাদ দিয়ে দলের মধ্যে ঢুকেছিল, তারা মানে এটাকে যদি তুমি সাধারণ ভাষা বলো যে ব্যবসায়িক ভাবে, তারা আওয়ামী লীগটাকে বিজনেস প্রজেক্ট মনে করেছিল, বঙ্গবন্ধুকে তারা বিজনেস মনে করেছিল। কে কত টাকার মালিক হতে পারে? আজকে তুমি বলো যে আমি যখন 71-কে প্রচার করব, মানুষ কিন্তু আমাকে, কারণ তুমি কি বিপ্লব একটা খারাপ মানুষের পেছনে যাবা যে মানে তাকে ভোট দিবা? কখনোই না। কারণ আমি কখনোই খারাপ মানুষের পেছনে যাব না, মানে ভোট দেব না। কেন দেব না? তাহলে যে মানুষটি 71-কে প্রচার করছে, মুক্তিযুদ্ধকে প্রচার করছে, তার একটা অন্ধকার জগৎ আছে। আমি তোমাকে সেটাই বলছি যে 90 সালে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার ফেরিওয়ালা ছিলাম, সেই আমাদের থেকে মুক্তিযুদ্ধের চেতনাটা 2008 সালের পরে ফাইটাজাই টাইপের চেতনাদের কাছে দিয়ে দেওয়া হলো। জি ধন্যবাদ আপু। এখানে আমার একটা প্রশ্ন রয়েছে আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক কিংবা বাহক ছিলাম, মানে আপনি যারা ছিলেন, আপনারা যারা ছিলেন, তাদের থেকে এই চেতনার ধারক এবং বাহক কারা ছিনিয়ে নিল, এবং যারা ছিনিয়ে নিয়েছে তাদেরকে কি এখনো এই সংকটকালীন মুহূর্তেও এসে, যেখানে বঙ্গবন্ধুর নাম নেওয়া বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে অন্যায়, অপরাধ, যেখানে জয় বাংলা স্লোগান দেওয়া অপরাধ, যেখানে ধানমন্ডি 32-এ গিয়ে সাধারণ মানুষের ছবি তোলা অপরাধ, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, এই অবস্থায় দাঁড়িয়েও আপনারা কি দেখেছেন কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ কি এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়েছে, যারা মুক্তিযুদ্ধের চেতনার ধারক এবং বাহকদের কাছ থেকে মুক্তিযুদ্ধকে ছিনিয়ে নিয়েছে, মুক্তিযুদ্ধের চেতনাকে ছিনিয়ে নিয়েছে, তাদের থেকে কি আওয়ামী লীগ আদৌ মুক্তি পেয়েছে? এখন তুমি যদি আমাকে ফর্মালিটিস করতে বলো, তাহলে আমি হয়তো বা ওই যে তোমাদের ভাষায় স্ট্র্যাটেজি, তাহলে আমি বলতে পারবো না পরিশুদ্ধ হয়েছে, না সামনে হবে। কিন্তু আমাকে যদি তুমি ব্যক্তিগতভাবে প্রশ্ন করো, আমি কোনো আশা দেখি না। আমি মনে করি 5 তারিখ পরে বাংলাদেশ আওয়ামী লীগে যারা ওই যে বঙ্গবন্ধুকে মানে ব্যবসা হিসেবে নিয়েছে, যে অতিরঞ্জিত একটা প্রজন্ম, দেখো এই যে গত 5 আগস্ট যে আন্দোলনটা করলো, এখানে কি তুমি অস্বীকার করতে পারবে যে কিছু সিভিলিয়ান যায়নি? কিছু কিন্তু সিভিলিয়ান গিয়েছিল। তাদেরকে মাথা ওয়াশ শুধুমাত্র আওয়ামী লীগের লোকজন দিয়ে বা বিএনপির লোকজন দিয়ে বা অন্যান্য সংগঠনের লোকজন দিয়ে যে 5 আগস্ট হয়েছে, ব্যাপারটা এরকম না। আওয়ামী লীগের একাধিক নেতা, মন্ত্রী এবং এমপির ছেলে মেয়ে আন্দোলনে সরাসরি ছিল, অবস্থান নিয়েছিল তারা। আমি একটা নিউজ দেখছিলাম কয়েকদিন পূর্বে, ফরিদপুরের একটা মহিলা আওয়ামী লীগের সম্ভবত তার একটা কন্যা বা একটা ভাতিজি এরকম কেউ একটা, মানে খুব নিকটাত্মীয়, সে আন্দোলনে সরাসরি ছিল, ভূমিকায় ছিল, এবং সে এখন পর্যন্ত আওয়ামী বিরোধী কথা বলতেছে। এই জায়গাগুলো তো ঠিক করার জন্য এখন আমাদেরকে সেই সিদ্ধান্তে আসতে হবে। কিন্তু 1 বছর পার হয়ে গেছে, এখনো কোনো সিদ্ধান্ত কেন আসছে না? আপনার কি মনে হয় এখান থেকে পরিত্রাণের উপায় কি? তৃণমূল তো স্বপ্ন দেখছে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ, যেখানে মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, যেখানে বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, আদর্শ চর্চা করার জায়গা থাকবে, লালন পালন করার জায়গা থাকবে। সেই সিদ্ধান্ত কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই নিতে হবে। তিনি কি আদৌ সেই সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না, নাকি পারছেন না, নাকি কোনো প্রতিবন্ধকতা রয়েছে? আপনার কি মনে হয় একজন আওয়ামী লীগের কর্মী সমর্থক হিসাবে কিংবা একজন আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট হিসাবে, যেহেতু আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে আপনার একটা সখ্যতা রয়েছে, আপনাকে সন্তানের মতো স্নেহ করেন, এবং আপনি, আমরা যতটুকু জানি, আপনি 100-র উপরে মুজিবকে নিয়ে গান বানিয়েছেন, সবকিছু মিলিয়ে আপনার কাছে এটা আমরা প্রত্যাশা করি আপনি আমাদেরকে বলবেন, আমার দর্শককে বলবেন যে উনি কি আদৌ কোনো সময়ের জন্য অপেক্ষা করে বসে আছেন, নাকি আভ্যন্তরীণ কুন্দল কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে সিদ্ধান্তে উপনীত হতে পারছেন না? কোনটা? তোমাকে আমি একটা ছোট উদাহরণ দিই, কারণ আমার লাইফ থেকেই দিই। তুমি জানো যে 90 সালে যে রাত পোহালে গানটি ছিল, এই গানটির কিন্তু মূল শিল্পী কিন্তু আমি। হাসান মতিউর রহমান এটার গানটি লিখেছেন এবং মলয় কুমার গাঙ্গুলি এই গানটার সুর করেছেন। মলয় কাকার পরে এই গানটা কিন্তু আমি গেয়েছি। এবং যখন তোমার 96 পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, একটা সময় আমি খুব স্বপ্ন দেখতাম যে আওয়ামী লীগ যদি কোনদিন ক্ষমতায় আসে,
স্বাধীনতা দিবসে বা বিজয় দিবসে যে ওই যে স্টেডিয়ামে যে প্রোগ্রামগুলো হতো, ওখানে যে ওই যে সাজানো গাড়িগুলোতে যে শিল্পীরা গান গাইতো, আমি মনে করতাম কি বিপ্লব, যে আমি ছাড়া তো বঙ্গবন্ধুর গান কেউ গায় না, ওখানে বোধহয় ক্ষমতায় আসার পর আমি চান্স পাবো, আমি গাইবো বঙ্গবন্ধুর গান বা দেশের গান। 96 এর পরে আমি যখন দেখলাম যে ওই জায়গাটা তিশা দখল করে ফেলছে, এখন যে ফারুকী সাহেবের ওয়াইফ তিশা কিন্তু ছোটবেলায় ওই বঙ্গবন্ধুর উপর গান গাইতো, মানে আমার গানই গাইতো। মানে তখন 90 এর পর থেকে যে ছোট ছোট বাচ্চাদের বঙ্গবন্ধুকে নিয়ে গান গাইতে হতো, আমার গানটাই গাইতে হতো, কারণ ক্যাসেট একমাত্র আমারই ছিল ওই সময়। যে সময়টা তোমাকে বলছি, সেই সময় বঙ্গবন্ধুর নাম এখনকার মতো জনসম্মুখে নেওয়া যেত না। সেখানে একটা এলাশ ঢাকা আসবে নামক একটা ক্যাসেট বের করা, তখন আমার এখনো গা শিউরে ওঠে যে এত সাহস আমার কোত্থেকে আসছিল। এবং এই সাহসটা আমি পেয়েছিলাম আমার বাবা মার কাছ থেকে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে, এবং আমার সাহসটা হলো আমার সততা। এই যে তিশা, আমি হঠাৎ করে দেখলাম 96 এর পরে ওই গাড়িগুলোতে, সজ্জিত গাড়িগুলোতে স্বাধীনতা দিবসে বিজয় দিবসে তিশা গাচ্ছে। আমি পরে অনেকে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল, এটা তো আমার থাকার কথা ছিল। তখন আমি শুনলাম কি জানো, যে তিশার কোনো এক খালা, আমাদের যে জলিল চাচা ছিলেন, উনি সেক্রেটারি ছিলেন, জলিল চাচার পরিচিত মানুষ। ওই যে একটা স্বজনপ্রীতি শুরু হয়ে গেল, স্টার্ট হয়ে গেল, যে তিশা একটা বাচ্চা মেয়ে, ওকে ওই জায়গাটা, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ তার আদর্শিক কর্মীদেরকে, এটা যদি বাংলা ভাষা খুব স্ল্যাং ইউজ করি, আজকে 15ই আগস্ট আমারও মাথা মস্তক ঠিক নাই, লাথি দেওয়া শুরু করলো। ওই যে একটা শুরু, ওই যে একটা বেইমানি, ওই বেইমানিটা কিন্তু শেষ হয়নি, সেটা কিন্তু তীব্র থেকে তীব্র হলো 2008-এর পর থেকে। বিপ্লব, তোমাকে আমি তোমাকে আরেকটা কথা বলি, এরপরে আমার গানটি হাসান মতিউর রহমান নামের স্বেচ্ছাসেবক লীগের যে সাংস্কৃতিক সম্পাদক, এখন উনি মোটামুটি মনে হয় লাল বদরদের সাথে মিশে গেছে, মিশে উনি এখন কাজ করছে, এখন বঙ্গবন্ধু ধারে কাছে নাই, মাইরে ফেললেও বঙ্গবন্ধু নাম মুখে নেবে না। হ্যাঁ, কিন্তু উনি একটা সময় বাংলাদেশ টেলিভিশন চালাতেন, মানে ওই যে সিন্ডিকেটের যে গডফাদার বলে, মানে একটা পার্টের উনি ছিলেন, চালাতেন। উনি এখন নাই, বঙ্গবন্ধু কথা বলবেন না, সাবিনা আপাকে দিয়ে দিলেন। আমি খুব সম্মানের সহিত বলছি যে সাবিনা আপা হয়তো ব্যাপারটা জানেনও না, কিন্তু আমি যদি এখন বিপ্লব তোমার লাইভের মাধ্যমে আজকে এই 15ই আগস্টের শোক দিবস আমি একটা চ্যালেঞ্জ ছুড়ে যাই, তোমরা সাবিনা আপাকে লাইভে নিয়ে আসো। বঙ্গবন্ধুর যেখানে অপমান হচ্ছে, যে সাবিনা ইয়াসমিনকে 2007 সালে ট্রিটমেন্টের জন্য জননেত্রী শেখ হাসিনা তার ট্রিটমেন্টের সমস্ত খরচ অ্যাপোলোতে দিয়ে ফেরার পথে জননেত্রী শেখ হাসিনার অনেক কর্মকর্তারা কিন্তু অ্যারেস্ট হয়েছিল এই সাবিনা আপাকে দেখতে চেয়ে। সেই সাবিনা আপার মুখ দিয়ে কিন্তু এখন বঙ্গবন্ধুর নাম তুমি বের করতে পারবা না, মেরে ফেললেও পারবা না। তাহলে এই যে তোমাদের মতো একটা জেনারেশনকে, আমার পরের প্রজন্মকে, গত 16 বছর একটা প্রজন্মকে যে একটা ভুল ইতিহাস জানান দিল, যে যদি রাত পোহালে শোনা যেত এই গানটা শিল্পী হলো সাবিনা ইয়াসমিন। আমি যখন সুসময়ে ক্ষমতায় থাকার সময় আমি তখন প্রতিবাদ করেছিলাম অনেকগুলো চ্যানেলে, যেটা তো সাবিনা আপার গান না, মনে টাকার পরে যদি কেউ গেয়ে থাকে গানটা আমার। তখন আমাকে অনেকে বলেছিল যে আপনিও দেখবেন যে কোনোদিন যদি দুঃসময় আসে, আপনি তখন বলে দেবেন ওরে বাবা এটা তো আমার গান না, এটা সাবিনা আপার গান। আজকে বিপ্লব তোমার এই লাইভে আমি চিৎকার করে বলতে চাই, যদি রাত পোহালে শোনা যেত গানটা আমার, এটা আমি 90 সাল থেকে আমি গেয়ে আসছি। এটার সাক্ষী তখন 90 সালে যারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু রাজনীতি করতো, বঙ্গবন্ধুকে ভালোবাসতো, তারা। এটার সাক্ষী বঙ্গবন্ধুর 2 কন্যা। আজকে তোমাকে যদি আমি বলি যে সাবিনা আপাকে একটা প্রতিবাদ করতে বলো, বঙ্গবন্ধুর নামটা মুখে আনতে বলো, তার তো লাখ লাখ ফলোয়ার্স, কেন উনি এখন চুপ হয়ে আছে? আমি লিসা কালাম যদি হাজার চিৎকার করি যে কাজটা না হবে, একজন রুনা লায়লা, একজন সাবিনা ইয়াসমিন যদি আমার দেশ নিয়ে একটা কথা বলে বিপ্লব, বঙ্গবন্ধুকে নিয়ে একটা কথা বলে, সেটা সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে যাবে। কিন্তু আজকে তোমাকে আমি বললাম, এই যে সাবিনা পায়, তার কৃতজ্ঞ থাকা উচিত, জয়ন্তী শেখ হাসিনার প্রতি তার কৃতজ্ঞ থাকা উচিত যে তখন সরকার তার চিকিৎসার ভার নিয়েছিল। আমি যদি রুনা লায়লার কথা বলি, রুনা লায়লার হাজবেন্ড রানিং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি, রানিং, তার মেয়ে লাল হয়ে গেল। আওয়ামী লীগের দীর্ঘ 16 বছরের শাসনামলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাধিক
সাংস্কৃতিক অঙ্গনের যে ব্যক্তিবর্গ রয়েছে, শিল্পী, কলাকুশলী যারা ছিলেন বা আছেন, পরিচালক থেকে শুরু করে অভিনেতা, অভিনেত্রী, প্রত্যেককেই তিনি সহায়তা দিয়েছেন। তিনি চিকিৎসার জন্য সহায়তা দিয়েছেন, তিনি বাসস্থানের জন্য বন্দোবস্ত করে দিয়েছেন। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, এই 5ই আগস্টের তথাকথিত পরিকল্পিত মেটিকুলাস ডিজাইনের যে অভ্যুত্থান হয়েছে বাংলাদেশে, এটাকে আমি অভ্যুত্থান বলি না, এটা একটা জঙ্গি উত্থান। এই উত্থানে এই যে শিল্পীরা, এরা কি, এদের মধ্যে কি ন্যূনতম ব্যক্তিত্ব কিংবা দায়বদ্ধতা কিংবা দায়িত্ববোধ কিংবা কি বলবো, একটা থাকে না যে আমার জন্য একটা মানুষ এতটুকু করেছে, আমি তার মুখের দিকে তাকিয়ে হলেও আমি সেই ষড়যন্ত্রমূলক কার্যকলাপে আমি যুক্ত না হই? তারা শুধুমাত্র কিঞ্চিৎ ডলারের জন্য তারা এই দেশের ভবিষ্যৎকে একটা পশ্চিমা দালালদের হাতে তুলে দিল। বুঝতে পারছি, আমি তোমার প্রশ্ন বুঝতে পারছি। তুমি যখন বাইরের আদর্শকে নিয়ে, তুমি যখন নিজের, কারণ এই যে তুমি যাদের কথা বলছো, তারা যদি রাস্তায় না নামতো আন্দোলনটা এত সোজা হতো না। তুমি দেখো সাংস্কৃতিক কর্মীরা এতটাই একটা মানে সফট একটা ব্যাপার, যে তারা যখন একটা কথা বলে, আমি এই জন্যই বলছিলাম যে তুমি যদি চিৎকার করো যতটুকু কাজ না হবে, একজন লিজেন্ড সাংস্কৃতিক কর্মী যদি একটা কথা বলে ডবল কাজ হবে। দেখো তুমি যাদের কথা বলছো যে 5 তারিখে যারা নেমেছিল, তাদেরকে এই যে 16 বছর পেলে পুষকে বড় করলো কে? তোমার আওয়ামী লীগ। নিজের আদর্শের শিল্পীদেরকে, নিজের আদর্শের কর্মীদেরকে দূরে রেখে এই যে বাইরের আদর্শ, তুমি কি বলতে পারো যে আওয়ামী লীগ জানতো না যে বাঁধন আওয়ামী লীগ করে না? তোমার আর কে, এই যে অপবিশ্বাস এখন মুখ মুছে না করে যে না আমি কোনদিন রাজনীতি করতাম না, উনি 2 থেকে 3 বার নমিনেশন পেপার কিনেছিলেন। তুমি কি মনে করো যে আওয়ামী লীগ জানতো না? কেন নায়িকাদের দরকার হয়? কেন নায়িকাদের? 90-তে নায়িকাদের দরকার হয়নি। 90-তে আমরা কাজ করেছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনেক শিল্পী ছিল, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সাথে সাথে আমরা তো ছিলাম। আমরা কি কাজ কি ভুলে গিয়েছিলাম? তো আমাদেরকে যখন, দেখো আমি তোমাকে বলি, এই যে একটা মুজিব শতবর্ষ গেল, যতগুলো জাতীয় পুরস্কার বলো, জাতীয় যত ন্যাশনাল প্রোগ্রাম ছিল, কোনোটাতে কি আমাকে দেখেছো তোমরা? দেখোনি। আমি যদি দাবি করি যে আমি 90 সালে বঙ্গবন্ধুকে নিয়ে প্রথম গান গেয়েছি, সেই আমাকে কেন দাওয়াত দেওয়া হয়নি? আমাকে কেন প্রোগ্রামে দূরে রাখা হয়েছিল? আমাকে কেউ চিনতো না? এই যে দেখো গণভবনে পিঠা উৎসব বলো, তখন জনতা শেখ হাসিনার সাথে এই যে সংস্কৃতি কর্মীদের যে একটা মিলন মেলা, বিপ্লব, আমি এমন অনেক দিন গেছে আমি দেখে না কান্না করেছি যে আমাকে কেন ডাকেনি? আমাকে ওরা চিনতো না? তখন সেক্রেটারি সাহেব, আপনি আমাকে চিনতেন না? উনি তো আদর্শিক একজন, উনি তো আদর্শিক, কাদের চাচা তো আদর্শিক। লাস্টে কি হলো? যারা বিপ্লব অন্ধকার জগতের মানুষকে আমার কেন রাজনীতিতে আনতে হবে? আমি যদি আজকে তোমার সাথে আমি কেন মানে এত বুক ফুলিয়ে কথা বলতে পারছি? কারণ তোমরা যদি কোনোদিন দেখাতে পারো যে গত 16 বছরের ক্ষমতার ধারে কাছে আমি ছিলাম, আমি নাকে খত দিব বিপ্লব, কারণ আমি ক্ষমতার ধারে কাছে ছিলাম না। কারণ আমি এই যে তারা যে এই যে প্রতিটা জায়গায় যে একটা সিন্ডিকেট, তোমার সচিবালয় বলো, তোমার গণভবন বলো, বঙ্গভবন বলো, মানে প্রেসিডেন্ট ভবনকেও ছাড় দেয় নাই, একটা সিন্ডিকেট কিন্তু ওখানেই ঘুরে ফিরেছিল। সেই সিন্ডিকেটের মানুষগুলো কিন্তু 5 তারিখে নেমেছিল রাস্তায়, একটু খেয়াল করে দেখো। সেই সিন্ডিকেট কি এখনো আছে? আপনার কি মনে হয় আছে এখনো? ডেফিনেটলি 100%। কারণ আওয়ামী লীগ সাংস্কৃতিক যে সিন্ডিকেটটা, এরা ম্যাটিকুলাসলি ডিজাইন করে 2 ভাগ হয়েছে, এক ভাগ লাল, এক ভাগ কালো। লাভটা আমি বলি কারণ বাংলাদেশ আওয়ামী লীগকে তুমি ঠেকায় রাখতে পারবা না। বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে, বাংলাদেশ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে ফিরবেই, আজকে না হোক কাল ফিরবেই। যখন ফিরবে, এই যে এখন যে কয়েকটা আছে, এই কয়েকটা ওগুলাকে নিয়ে আসবে, এই জন্যই থেকে গেছে। এগুলো হলো মুখোশ পরা যে কিছু গাদ্দার এখন আমাদের ভেতরে আছে। আমার কথা বিপ্লব, তোমার মায়ের হাতের পরিষ্কার পরিচ্ছন্ন রান্না করা খাবার বাদ দিয়ে তোমার হোটেলের খাবার খাইতে ইচ্ছা করে কেন? কেন তোমার বাইরের এত টান? তোমার যদি একটা তুমি জানো না যে আমার হাতে একটা নাটক নাই, আমার হাতে গান নাই, আমার হাতে একটা মুভি নাই, আমি প্যারাডো চালাই, আমি গুলশান বনানীতে থাকি, আমি কি করি? জেনজি জানে না, বোঝে না, নতুন প্রজন্ম বোঝে না। বোঝে বিপ্লব, বোঝে নাই হলো তোমাদের নেতারা।
ঠিক আছে, আপনারা যেহেতু ওই আপনারা যে নেতারা, মানে আমি সবাইকে বলছি না, সবাই কখনোই না, গুটি কয়েক যে এই যে কলঙ্কিত নেতারা, আপনাদের যদি ওই নায়িকাদের সাথে সম্পর্ক রাখা দরকার ছিল, সামনে আনলেন কেন, প্রকাশ্যে আনলেন কেন? আর যারা কলঙ্কিত তাদেরকে আপনার রাজনীতিতে আনতে হয় কি জন্য? আওয়ামী লীগে কি মানুষের অভাব পড়েছে? এই যে তোমাদের মতো ছাত্রলীগের ছেলেমেয়েরা ছিল, যুবলীগের ছিল, যারা বঙ্গবন্ধুর ডাইহার্টেড কর্মী ছিল, তাদেরকে অভাব পড়েছিল যে তোমরা বাইরে থেকে নায়িকা গায়িকা নিয়ে আসবা? কি জন্যে? নেতাদের যদি তাদের ছাড়া চলতোই না, তারপরে প্রকাশ্যে আনলেন কিভাবে? আপনি একটা মুভিও নাই, সে প্যারাডো চালায়, নতুন প্রজন্ম বোঝে না যে সে কি করে। 100% সে অন্ধকার জগতের মানুষ। অন্ধকার জগতের মানুষকে আওয়ামী লীগে কেন দরকার হয়? তোমাকে আমি 2008-এর কথা আমি বলছিলাম, আমি একটু বলি বিপ্লব, আজকে একটু বলতে দিও। হ্যাঁ নিশ্চিত। 2008 সালে একজন শ্রদ্ধেয় নেতা আমাকে, আমি তার মানে তার সাথে আমার দেখা, উনি আমাকে বলছেন, আমি নামটা আসলে বলতে চাই না কারণ এতটাই শ্রদ্ধেয়, আমি আসলে নামটা বলতে চাই না। উনি আমাকে বলছেন যে মা তুমি তো গান করো, তুমি তো মিউজিকের সাথে জড়িত, আমাকে একটু ওকে আইন না দাও। আমি কি করবেন চাচা? এমপি বানাবো। যে উনি তো আমাদের ঘরানার না, উনি তো বঙ্গবন্ধুর আদর্শের না, উনি তো জিসাসের সিঙ্গার, উনি তো জাসাসের সিঙ্গার। আমি তাকে ছবিও দেখিয়েছি যে আমি তো নিজে না, এটা গণমাধ্যম তখনকার পেপারে সবাই জানে যে ওরা দুজন হলো জিসাসের সিঙ্গার ছিল। আপনাকে কেন তাকে আওয়ামী লীগের এমপি বানাতে হবে? প্রশ্নগুলো তাদেরকে করো, তোমরা তো ছাত্রলীগের ছেলে, প্রশ্নগুলো তাদেরকে করো। আমি আজকে করছি তোমার লাইভের মাধ্যমে। আমার সেদিনই মনে হয়েছিল যে আওয়ামী লীগ মনে হয় একটু নষ্টের দিকে আমরা চলে যাচ্ছি, একটু অন্ধকার জগতের দিকে চলে যাচ্ছি, আমরা বঙ্গবন্ধুর আদর্শ থেকে মনে ছিটকে পড়ে গেছি। আরেকটা তোমাকে ইতিহাস বলি, চিটাগাঙে মহিউদ্দিন চাচা যখন মেয়র ছিলেন, আমি তখন শাপলাকুড়ির আসর বাংলার বাণীর একটা সংগঠন ছিল, আমাকে আর আরেকজনকে, অনেকে আমি নাম নিলে অনেকে আমাকে বলে এখন নাম নিয়ে মা এই সেই, মানে অনেক ন্যাকা ন্যাকা কথা বলে, খুব রাগ উঠে এসব কথা শুনতে। আচ্ছা নাম নাই নিলাম, তো আমাকে আর ওই উনাকে সংবর্ধনা দিবে। আমি মহিউদ্দিন চাচার সেই প্রোগ্রামে, মহিউদ্দিন চাচা ছিলেন নফেল সাহেব, নফেল সাহেব তখন রাজনীতিতে আসে নাই। ওই প্রোগ্রামে কেন আমি যদি রাত পোহালে গান গাইলাম, ওই অভিনেত্রী ওই মঞ্চে যে সিক্রেট ত্যাগটা করলো, চিৎকার চেঁচামেচি করছে, সবাই তো যায় বলছে যে কি হয়েছে কি হয়েছে, লিসা কেন রাত পোহালে বঙ্গবন্ধুর গান গাইলো? সেই মানুষটি জননেত্রী শেখ হাসিনার নির্বাচনী ক্যাম্পেইনে বক্তৃতা দেয় হেলিকপ্টারে চড়ে। সেই মানুষটিকে ছাত্রলীগের নেতারা আবার তর্ক করে না উনি আমাদের কর্মী। আমি সেই ছাত্রলীগের কর্মীদেরকে বা তোমাদের তথাকথিত নেতাদেরকে বলতে চাই, নফেলের কথা না, নফেলের বাবা যদি আজকে বেঁচে থাকতো, আমি তোমাদেরকে প্রমাণ করে দিতাম সে আমাদের বা তোমাদের আদর্শের না। এখনো 90 সালের অনেক ছাত্র নেতা মরে নাই। আজকে যদি মেয়র মহিউদ্দিন চাচা বেঁচে থাকতো, আমি তোমাদেরকে চিটাগাঙের আমি কয়েকজন ছাত্রলীগের ছেলেকে আমি বলতে চাই, যাদেরকে তোমরা পীর বানাচ্ছ, যাদেরকে তারা আবার তর্ক করছে যে না ফ্রেন্ডলি স্ট্যাটাস দেয়। আরে আসো তো তুমি ইন্ডিয়াতে, ফ্রেন্ডলি স্ট্যাটাস দিচ্ছ কেন? পাবলিকলি দাও। কেমন নেত্রী তোমার? আমি তোমার ছাত্রলীগের নেতাটার নাম নিতে পারছি না বিপ্লব, আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি কার কথা বলছি। কেমন নেত্রী তোমার? তোমার তো সেই অভিনেত্রী তো ইন্ডিয়ায় থাকে, পাবলিকলি পোস্ট দিতে বলো, আমার মতো লাইভে এসে বঙ্গবন্ধুর যে অসম্মান হচ্ছে প্রতিবাদ করতে বলো। কেমন নেত্রী তোমার? তোমাদের তাদের ছাড়া চলেই না। আমার যে ইতিহাস জানো, কয়দিন যাবত ছাত্রলীগ করো তোমরা? আমাকে শেখাও 90 সালে কারা অন্তত, হ্যাঁ আমি তোমাদের মতো হতে পারে রাজনীতি জানি না, তোমাদের ছাত্রলীগ যুবলীগের হয়তো রাজনীতি আমি জানি না, আমার সাংস্কৃতিক জগৎটা তো আমি চিনি। নিশ্চয়ই আমার চেয়ে তুমি আর্টিস্ট থেকে বেশি চেনো না বিপ্লব। এখন তুমি যদি বিপ্লব আমার সাথে তর্ক করো যে আপু ও তো আমাদের আদর্শিক, ও তো আমাদের আদর্শিক। বিপ্লব, আমি 5 তারিখে আমার মা হারিয়েছি, আমার মা মারা গেছে আমার কারণে। আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, এই কারণে তাদের কিন্তু কিছু হারাতে হয়নি, তারা কিন্তু সুন্দর করে দেশের বাইরে চলে গেছে। যখন বঙ্গবন্ধু নামে স্ট্যাটাস দেয় বা কোন স্ট্যাটাস দেয়, সাথে সাথে তোমরা পীর বানায় ফেলো, সাথে সাথে তোমরা তাদেরকে তোমাদের আদর্শে বানায় ফেলো।
যার ফলাফল 5ই আগস্ট। ওই যে তুমি বললা না যে যে শিল্পীগুলা নেমেছিল সরকার পতনের জন্য, এই শিল্পীগুলাকে তোমরা এইভাবে পেলে পুচকে বড় করছো। আজকে জয় বাংলা কনসার্টের কথা বলো, আমি যদি বলি আজকে আর্টসের কোথায়, শিরোনামহীন কোথায়, কোথায়? তারা তো চিৎকার করে এক দফা চেয়েছে। আমি যদি বলি জয় বাংলা কনসার্টের যারা ম্যানেজমেন্টে ছিল, তোমাদের সম্মানীয় ডিপিএস সাহেব, আরেকজন চ্যানেলের মালিক, তারা কোথায়? আজকে একটু বলো না। এত সিঙ্গার, এত আর্টিস্ট, যে আমি লিসা কালাম বঙ্গবন্ধুকে নিয়ে গান গাওয়ার সুযোগ বাংলাদেশ টেলিভিশনে পাই না, জয় বাংলা কনসার্ট নাই, তারা কোথায়? আজকে তুমি বলো তোমাদের পরপর 2জন তথ্যমন্ত্রী ছিলেন, আমি বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান করেছি, এটা কিন্তু আওয়ামী লীগের টাকায় না, আমার বাবার টাকায়। আওয়ামী লীগের চাঁদায় না, আমার বাবার টাকায়। কারো কাছে কোনো হেল্প না নিয়ে বঙ্গবন্ধুর আদর্শে আমি 100 গান করেছি, যেখানে ভারতের মতো দেশ সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে, সেখানে জননেত্রী শেখ হাসিনার মানে নির্দেশ দেওয়ার পরেও আমাদের একজন বড় নেতা 100 গান উদ্বোধন করার সময় পান না। আমি ওনাকে বলেছি যে চাচা, আমার 100 গান বঙ্গবন্ধুকে নিয়ে এই প্রথম, আমি তখন গিনিস বুক ওয়ার্ল্ডে আমি অ্যাপ্লাই করেছিলাম, এত বড় একটা কাজ আপনি এটা উদ্বোধন করেন, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী খুব আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলেন। তখন উনি আমাকে বলছেন এসব গান টান উদ্বোধন করেন, আমাদের সময় নেই। বঙ্গবন্ধুর গানকে ওনার গান টান মনে হয়েছে, এবং 2 দিন পরে বইমেলায় গেছেন 2জন অখ্যাত কুখ্যাত নায়িকার বই উদ্বোধন করতে। আমার মনে আছে সে নায়িকার নাম মেবি জাহারা মৃত্যু কিছু একটা হবে। মানে সাধারণ জনগণ ওই নায়িকাদের চেনে কিনা আমি জানি না, কিন্তু ওই আমার নেতা চাচারা চেনেন। হ্যাঁ, বঙ্গবন্ধুকে নিয়ে 100 গান, তাও নিজস্ব অর্থায়নে, ওয়ার্ল্ডে যেখান থেকে আমাকে, লন্ডন থেকে আমাকে ইমেল করা হয়েছে যে এটা একটা মানে একজন শিল্পীর 100 গান, একজন শিল্পীর কণ্ঠে, এটা তুমি আমাকে, তারা থ্যাঙ্কস জানিয়েছে। সেখানে আমাদের নেতার কাছে গান টান। আমি সেদিনই বুঝেছিলাম আওয়ামী লীগের তো 12টা বেজে গেছে, আওয়ামী লীগের 12টা বেজে গেছে। বাংলাদেশের প্রত্যেকটা অর্গান একদম রুট লেভেল থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত, আপনি যদি এখানে বলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আইন বিভাগ, বিচার বিভাগ, প্রশাসন, বিশ্ববিদ্যালয়গুলা, প্রত্যেকটা জায়গায়, এবং সাংস্কৃতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের যে ইন্টেলেকচুয়াল যারা রয়েছেন, প্রত্যেকের মধ্যে একটা স্বাধীনতা বিরোধী মনোভাব আমি দেখতে পাচ্ছি 5ই আগস্টের পর থেকে, এবং তারা সেই বিরোধিতা নিয়ে তারা কিন্তু তাদের কর্মকাণ্ড চালাচ্ছে। এই যে দীর্ঘমেয়াদে 15 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এই যে এমন একটা মেসাকার হয়ে গেল, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা অর্গান খুনে ধরেছে, উই পোকা ধরেছে, একদম ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এখান থেকে বের হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের কোনো শীর্ষস্থানীয় নেতা কোনো প্রকার পদক্ষেপ তারা নেয় নাই। তারা শুধুমাত্র নিজেদের উদরপূর্তি, নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি, নিজেদের আশেপাশে পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে কিভাবে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধশালী করতে হবে সেটাই ভেবেছে। সংগঠন নিয়ে বিন্দু মাত্র ভাবার মতো সময় কারণ ছিল বলে আমি মনে করি না। যে মব হচ্ছে, বলো বাংলাদেশে যারা আছে তারা কি সবাই কারাপ্টেড করে, মানে কারাপশন করেছে? যারা ওই গুটি কয়েক কলঙ্কিত নেতারা, ওই যে 1%, 2%, আচ্ছা ধরো আমি 5%, তারা কিন্তু কেউ দেশে নাই। বাংলাদেশে যারা আছে তারা কিন্তু ক্ষমতার কোনো কিছু ধারে কাছেও ছিল না। তাদের উপরে কেন এই খড়গটা নেমে আসছে? তারা কেন সাফারার? এই গুটি কয়েকটা নেতাদের কারণে, কারাপ্টেড নেতাদের কারণে কেন যারা বঙ্গবন্ধু সত্যিকারের আদর্শিক যারা আছে তাদের কেন এত কষ্ট? কেন পালিয়ে বেড়াতে হচ্ছে? কেন তারা ছেলে ছাত্রলীগ করে দেখে মাকে জায়নামাজে মেরে ফেলা হচ্ছে? এই কেন উত্তরটা কে দিবে? আমার মনে হয় কি জানো, আত্মসমালোচনা করলে কেউ ছোট হয়ে যায় না। আত্মসমালোচনা করে, আত্মশুদ্ধি করে আওয়ামী লীগকে বঙ্গবন্ধুর আদর্শে ফিরতে হবে। এবং সবচেয়ে বড় কথা কি জানো, এখন যখন তুমি আত্মসমালোচনা করতে যাবা তখনই একটা গোষ্ঠী কিন্তু তোমার উপরে ঝাঁপিয়ে পড়ে, এখন এইসব বলো না, এখন ঐক্যের সময়। এই ঘোড়ার ডিমের ঐক্য কি হয়? এই ঘোড়ার ডিমের ঐক্য হয় কারণ যারা এসব কথা বলে তারা কোন রকমে আওয়ামী লীগকে ফেরাতে চায়, আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায়, বাকি যে খাউন গুলো বাকি আছে এগুলো খেতে চায়।
মানে আওয়ামী লীগ হলো একটা ব্যবসা প্রতিষ্ঠান, জাস্ট আমরা খাওয়া দাওয়া করি। বাট আমার বঙ্গবন্ধু যে মরে যাচ্ছে, আমার ৭১ চলে যাচ্ছে, আমার বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, আমার মুক্তিযোদ্ধা বাবাদের গলায় জুতার মালা, আমার দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে, এদিকে তাদের কোনো তাকানোর দরকার নাই। সমালোচনা করবা না, কোন রকমের আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসো, আমরা বাকি খাবারগুলো খাইয়ে নিই। এগুলো হলো সেই গোষ্ঠী। এবং আমি তো বলি যে বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু বিএনপি বলো, জামাত বলো, ইউনূস সরকার বলো, কেউ না। বাংলাদেশ আওয়ামী লীগের শত্রু আওয়ামী লীগ নিজে। হ্যাঁ, সেজন্য একটা কথা আমরা জানি, প্রচলিত একটা কথা প্রচলিত আছে যে আওয়ামী লীগের মাংস খায়, আর কেউ খাক বা না খাক। তো সেটা আমরা 5ই আগস্টের পর থেকে দেখতে পাচ্ছি। এখন আপু, আপনার কাছে আমার অনেক প্রশ্ন করার ছিল, বাট আপনি কথা বলতেছেন, এই জন্য আমি আর প্রশ্ন করি নাই। আমরা অন্য আরেকদিন আবার প্রশ্ন করবো, সমস্যা নাই। তো যেটাও জানতে চাচ্ছি, এই যে তৃণমূলের কর্মী সমর্থকদের উপর একটা খড়গ নেমে এসছে, নির্যাতন, নিপীড়ন, হামলা, মামলা, হত্যা করা হচ্ছে, ঘরবাড়ি দখল করা হচ্ছে, এইখান থেকে পরিত্রাণের কোনো সিদ্ধান্ত কিংবা কোন ধরনের পদক্ষেপ কি আওয়ামী লীগ নিয়েছে? বা আওয়ামী লীগের যে তৃণমূল রয়েছে এই মুহূর্তে, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পর যে একটা লেয়ার রয়েছে, নেতৃত্বের লেয়ার, আপনি আপনার যে চাচার কথা বলছিলেন, আমি নাম নিচ্ছি না, তাকেও এই মুহূর্তে বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের তৃণমূল প্রত্যেকে চায় যে আওয়ামী লীগ একটা পরিশুদ্ধ আওয়ামী লীগ আসুক, এবং সেই আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কেউ কিন্তু শেখ হাসিনাকে বাইরে রেখে আওয়ামী লীগ প্রত্যাশা করে না, কোনো তৃণমূল করে না, কোনো নেতাকর্মী সমর্থকরাও করে না, কোনো সাধারণ মানুষও করে না। প্রত্যেকে চায় যে আওয়ামী লীগের হয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো একবার রাষ্ট্র ক্ষমতায় এসে এই ভঙ্গুর রাষ্ট্রটাকে, এই পিছিয়ে পড়া রাষ্ট্রকে আবার পুনরুদ্ধার করে দিয়ে তারপর তিনি অবসরে যাক। কিন্তু আওয়ামী লীগের কোন নেতাকর্মীর পক্ষ থেকে কিংবা আওয়ামী লীগের হাইকমান্ডের পক্ষ থেকে আমি এই ধরনের কোনো প্রকার পদক্ষেপ আমি দেখতে পাচ্ছি না। 1 বছর হয়ে গেছে, আগামীকাল 15ই আগস্ট, এই আগস্ট উপলক্ষে অন্তত পক্ষে আওয়ামী লীগের সারা বাংলাদেশ ব্যাপী কি কোনো কর্মসূচি দেওয়া উচিত ছিল কিনা, বা শুধুমাত্র নামমাত্র কর্মসূচি দিয়ে একটা প্রেস রিলিজ দিয়ে সেটা বাস্তবায়ন না করে আরো হাসির পাত্র হওয়া আমার মনে হয় না ঠিক হবে বলে আমি মনে করছি। তো আপনার কি মনে হয়, কিংবা আপনার কাছে কোনো তথ্য রয়েছে কিনা? বিপ্লব, এত কথা, মানে একটা কথা শুরু করলে আরেকটার দিকে চলে যাচ্ছে, মানে এত কথা জমে আছে যে এই যে তুমি যাদের কথা বললা, তারা তো অনলাইনেই আসে না, অনলাইনে আসার সাহসই তো হয় না। আপনাদের টাকা পয়সা তো দরকার নাই, মানে যারা টাকা কামাইছে তারা, অনেকেই বলছে তারা অনলাইনে আসছে না কারণ তাদের দেশের মধ্যে যে আত্মীয় স্বজন, পরিবার পরিজন রয়েছে এবং ব্যবসা বাণিজ্য রয়েছে, এইগুলার দেখাশোনার দায়িত্ব নাকি জামাত, এনসিপি এবং বিএনপির হাতে তারা ন্যস্ত করে দিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করছে। এটা কি সত্য? আপনি কি জানেন এই বিষয়ে কোনো কিছু? হতে পারে, আমি উড়িয়ে দিচ্ছি না, হতে পারে। কারণ তারা কেন অনলাইনে, আর এই যে কিছু কিছু অ্যাক্টিভিস্ট তৈরি হয়েছে দেশে বিদেশে, বিশেষ করে দেশের বাইরে, কিছু কিছু বিতর্কিত নেতাদের এনে এই যে বাংলা ওয়াশ করার চেষ্টা করছে। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, ওয়াশ তো করতেই পারলেন না আসলে। মানে ওই যে আমাদের ময়মনসিং এর ভাষায় একটা কথা বলে না, যে ওই যে জোর করে কাঁঠাল পাকানো যায় না, ওয়াশ তো করতেই পারলেন না। যারা ওয়াশ করতে আনলো তারা নিজেরাই কিন্তু পচে গেছে অলরেডি। এখন ধরো আমি কারাপ্টেড ব্যক্তি, আমি অন্ধকার জগতে, এখন তুমি যদি আমাকে লাইভে নিয়ে এসে যদি আমাকে, না লিসাপুর মতো মানুষই হয় না, উনি একবারে ফ্রেশ যদি করার চেষ্টা করো, যদি আমি সেটা না হই, তুমি কিন্তু পচে যাবা বিপ্লব। তোমাকে কিন্তু মানুষ, এই প্রজন্ম জেনজি, সামনে আলফা আসছে, তারা তোমাকে ঘৃণা করবে। কারণ সবচেয়ে বড় কথা, এই যে তুমি নেতাদেরকে বলো যে, আমি বলবো সব মানে আত্মসমালোচনা করতে, পরিশুদ্ধ হন। আওয়ামী লীগকে সবার আগে ক্ষমা চাইতে হবে তার নিজের কর্মীদের কাছে, নিজের কর্মীদের কাছে আগে ক্ষমা চান, তৃণমূলদের কাছে। কারণ আমি নিজেও অনেক কিছু দেখেছি যে তারা তৃণমূল যখন তাদের সালাম দিত, ঘাড়ে এত চর্বি জমছিল ভাই, ঘাটটা ঘুরায় যে সালাম দিবে, এই সালামের উত্তর পর্যন্ত তারা নিত না। হাই রে ভাব, হাই রে ভাব, হাই রে অহংকার। এই অহংকারটা কি জন্য? ওই যে একজন আছে, সব উনি করবেন। মানে উনি ধরো বিপ্লবকে একটা দায়িত্ব দিল, লিসাকে একটা দায়িত্ব দিল, তুমি চুরি করে শেষ করলা, আমিও চুরি করে শেষ করলাম, আলটিমেটলি দোষটা পড়লো উনার ঘাড়ে। এটা হইল বলো? দোষ তো আমার, পানিশমেন্ট আমাকে পাইতে হবে। আমার আগে তৃণমূলের কাছে সেই সব কলঙ্কিত নেতাদেরকে ক্ষমা চাইতে হবে, তাদের তৃণমূলকে বুকে, মানে তাদের কাছে আত্মসমালোচনা করে তাদেরকে আগে আত্মশুদ্ধি করতে হবে। এবং সবচেয়ে বড় কথা, আমি বিশ্বাস করি না বঙ্গবন্ধুর বাংলাদেশে বঙ্গবন্ধুর সন্তান ফিরবে না, এটা আমি কখনোই বিশ্বাস করি না। আর আমার যেটা মনে হয়, উনি
অবশ্যই ফিরবেন। বাংলাদেশ ৭১কে মুছে ফেলা এত সোজা না। ৭১ মানেই বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আর আমি মনে করি যে যতটুকু এই যে বাইরের কিছু মানুষের কারণে, কিছু এই যে হাইব্রিড বলো, কিছু এই যে তুমি বলো যে আমার তথাকথিত চাচাদের কারণেই যদি বলো যে তাদের কারণে যতটুকু দুর্নাম হয়েছে আওয়ামী লীগের, আমার মনে হয় আগামী আওয়ামী লীগ এই দুর্নাম থেকে একদম পরিশুদ্ধ হয়ে ফিরবে, আমি এই আশা করি। কারণ এখন কিন্তু তৃণমূল কথা বলতে জানে, এখন তৃণমূল নিজের অধিকার বুঝে নিতে জানে। তৃণমূল এখন বঙ্গবন্ধু কন্যা ছাড়া আর কাউকে ওই বসগিরি আর ফলায়েন না, বসগিরি করবেন। আমি ভাই লীগ, চামচা লীগ, ওই যে এখন কতগুলো টক শো দেখিয়ে দেখবা যে কতগুলোকে গেস্ট নিয়ে আসে, এই ভাই ওই ভাই ওই ভাই। আমি স্ট্রেট বলছি ভাই, আমি আওয়ামী লীগের চামচা না, আমি ওই ভাই লীগের চামচা না, আমাকে ডাকবেন। আমি যদি বিপ্লবের মতো এইভাবে কথা বলতে পারি আমাকে ডাকবেন, নাহলে আমাকে ডাকবেন না, কারণ আমি চামচামি করতে পারবো না। এই চামচাদের কারণে আজকে ৫ আগস্ট দেখতে হচ্ছে, এই চামচামির কারণে আজকে তৃণমূলের ছেলে মেয়েদের এত কষ্ট, এবং কি পরিমাণ কষ্ট। ওরা তো কোনোদিন কিভাবে টাকা বানাইতে হয় এটা জানে না। যারা টাকা বানিয়েছে, ওই যে বলি না 5%, তারা কিন্তু একটাও দেশে নাই। আজকে কষ্ট হচ্ছে কিন্তু কাদের? তোমাদের, যারা কোনোদিন আওয়ামী লীগটাকে অপব্যবহার বা এই যে ব্যবহার করে যে টাকা কামানো, তোমরা জানো না, তোমরা এটা শেখো নাই, কারণ তোমরা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত। আমরা যারা ওই যে বললাম ৯০ সালে যারা আমরা ৭১-এর চেতনার ফেরিওয়ালা ছিলাম, সেই আমাদের থেকে যখন ফাইটটা যাইদের দিয়ে দেওয়া হয়েছে, তখন ওই যে সবই ফাইটে গেছে। আসলে আওয়ামী লীগের আদর্শ থেকে, একদম বঙ্গবন্ধুর আদর্শ থেকে কত দূর ছিটকে চলে গেছে। আমি মনে করি এখনো সময় আছে, আত্মসমালোচনা করেন, তৃণমূলের কাছে মাফ চান, এবং যাকে কলঙ্কিত করেছেন, যার কন্যাকে কলঙ্কিত করেছেন, তার কাছে মাফ চান। আপনাদের কয়েকজন গুটি কয়েক, এই যে এই দাদা ওই দাদা, এই ভাই ওই ভাই, আপনাদের কারণে বঙ্গবন্ধু কন্যারও যে অসম্মান হয়েছে, বঙ্গবন্ধুর যে অসম্মান হয়েছে, আমি মনে করি যে আপনাদের আত্মসমালোচনা করার সময় চলে আসছে। আত্মসমালোচনা মানুষকে অনেক উদার করে, অনেক বড় করে, আত্মশুদ্ধি করেন। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি পবিত্র সংগঠনে এসব কারাপ্টেড ব্যক্তি, ওই অন্ধকার জগতের নায়িকাদের ঢুকাবেন না প্লিজ। আমি তোমার বিপ্লব এই লাইভের মাধ্যমে আমি আমার মুক্তিযোদ্ধা বাবাদের কাছে আজকে কিছুক্ষণ পরে 15ই আগস্ট আমি করজোরে ক্ষমা চাই। এই যে আমার মুক্তিযোদ্ধা বাবা চাচাদের গলায় যে জুতোর মালা, এই সিনটা দেখার আগে আসলে আমাদের কেন মৃত্যু হলো না আমি আসলে বুঝি না। আমি সকল মুক্তিযোদ্ধাদের কাছে আমি করজোরে ক্ষমা চাই, যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি আসলে তোমাদের কাছে ক্ষমা চাই। আমরা প্রত্যেক মুক্তিযোদ্ধার সন্তান, আমরা বঙ্গবন্ধুর কাছে ক্ষমা চাই, আমরা মুক্তিযোদ্ধা বাবা চাচাদের কাছে ক্ষমা চাই, কারণ আমরা স্পিক আউট করিনি দেখে আজকে আমরা 5ই আগস্ট দেখেছি। কিন্তু এতটুকু আমি বলতে পারি, কথা বলা তো থামাতে পারবেন না। ভাই লীগ যদি কোনোদিন ফিরেও আসে, আমি জানি যে আমাকে ছাড়বে না তারা, আমাকে কিন্তু তারা আক্রমণ করবে, কারণ আমি সমালোচনা করতে ছাড়ি না। আমি এতটুকু বলতে পারি, আর কিছু না পারি, তৃণমূলের সাথে আছি। সত্য বলতে আমি কখনোই পিছু পা হব না বিপ্লব, কারণ ওই কথা বলা কেউ থামিয়ে রাখতে পারবে না। এবার তৃণমূল বলবে, এবং আপনাদেরকে বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে ফিরতে হবে। জি ধন্যবাদ আপু, অনেক কথা হয়েছে। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, এই বাংলাদেশের সৃষ্টিকর্তা বাংলাদেশ আওয়ামী লীগকে আদৌ কতদিন রুখে রাখতে পারে তারা, সেটা এখন দেখার বিষয়। এবং আমরা চাই, আমরা সবাই প্রত্যাশা করি, বাংলাদেশ আওয়ামী লীগের যারা রাজনৈতিক দুর্বৃত্তায়ন করেছে, যারা তৃণমূলকে ঠকিয়েছে, যারা দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার পরও আদর্শিক কোনো চর্চা করেনি, যারা অন্যায় করেছে, যারা মনোনয়ন বাণিজ্য করেছে, যারা সার্বিকভাবে আওয়ামী লীগটাকে ধ্বংসের পেছনে অন্যতম ভূমিকায় ছিল, আমরা সবাই চাই তারা মাফ চাক, তাদের মধ্যে আত্মশুদ্ধি হোক, তাদের আত্মোপলব্ধি হোক, তারা মাফ চেয়ে যদি ফিরে আসতে পারে এবং তৃণমূল যদি তাদেরকে গ্রহণ করে, সেক্ষেত্রে তাদেরকে নিয়ে আওয়ামী লীগ হোক নতুন ভাবে পরিশুদ্ধ, এবং আরো একবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। এই ভেঙে পড়া অর্থনীতি, যে অর্থনীতিকে টেনে নিয়ে গিয়েছিলেন কোথায়, সেই অর্থনীতি কোথায় এসে দাঁড়িয়েছে, যে দেশের আইন শৃঙ্খলা একটা উদাহরণ হয়েছিল দক্ষিণ এশিয়াতে, সেই দেশের আইন শৃঙ্খলা এখন নেই বললেই চলে। যে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল 6-এর উপরে, সেটা এখন 3-এর নিচে নামার উপক্রম হয়েছে। তো সার্বিকভাবে দেশের প্রত্যেকটা অর্গান ভেঙে গেছে। এই ভেঙে পড়া, এই বিপর্যস্ত অর্গানকে ঠিক করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব ব্যতীত বাংলাদেশে
আর দ্বিতীয় কোনো নেতৃত্ব এই মুহূর্তে নেই, এবং আমরা সেটা বিশ্বাস করি, এবং বাংলাদেশের আপামর মানুষও সেটা বিশ্বাস করে। আপু, আপনাকে আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরো একদিন আমি আপনাকে আমন্ত্রণ জানাবো, আপনি আসবেন কথা বলার জন্য। আপনার নিশ্চয় একটা লাইভ আছে, সেজন্য আমি শেষ করে দিব এখন। 2 মিনিটে আমাদের যে প্রজন্ম রয়েছে, এই প্রজন্মের উদ্দেশ্যে আপনি একটা বার্তা বা বাণী দিয়ে যাবেন। ধন্যবাদ। আমি এই যে জেনজি চলছে বা সামনে আলফা আসছে, আমি শুধু আমার ছেলে মেয়েদেরকে, আমারও জেনজি সন্তান আছে, আমি শুধু বলতে চাই যে আমরা যে গার্ডিয়ানরা আমাদের সন্তানদেরকে যেন ৭১-এর চেতনায় বড় করতে পারি। আর আমার আজকে 15ই আগস্টের আগ মুহূর্তে একটা কষ্ট হলো যে আমরা কিন্তু কারো কবর ভেঙে দেইনি, আমরা কিন্তু কারো বাড়ি গুড়িয়ে দেইনি, আমরা কিন্তু কাউকে অসম্মান করিনি। অন্তত আমি আমার কথা বলতে পারি, আমি কিন্তু কোনোদিন কাউকে গালি দিয়ে কথা বলিনি। আমি কিন্তু আরেকটা কথা আমি বিপ্লব একটু শেয়ার করতে চাই। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি শেখ হাসিনার মেয়ের বিয়ের একটা ঘটনা বলেছিলাম। তখন রাজনৈতিক জীবন কত সুন্দর ছিল। আমার জীবন, আমি প্রথম বেগম খালেদা জিয়াকে দেখেছিলাম সেই পুতুলাপুর বিয়ের প্রোগ্রামে। আমি সেখানে দেখেছিলাম যে 2 নেত্রী মিলে পুতুলাপুকে তার হাজবেন্ড সহ আশীর্বাদ করছে। এই যে একটা চমৎকার দৃশ্যের আমি সাক্ষী ছিলাম। আজকে সেই বাংলাদেশটাকে আমি মিস করি। এবং আজকে 14ই আগস্ট 15ই আগস্টের আগ মুহূর্তে আমি কিছুক্ষণ আগে একটা নিউজ পেলাম যে মানে কেউ যে 32 নম্বরের সামনে আছে, এই যে অসম্মান, আমরা কিন্তু আমি জানা মতো আমি কিন্তু কখনো আমরা বুঝিনি যে জিয়ার মাজার ভাঙতে গিয়েছে বা অসম্মান করেছে। তাহলে এই অসম্মানটা কেন? বঙ্গবন্ধুকে এই অসম্মানটা কি জন্যে? আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় বড় করুন। কারণ সবার জায়গা, বঙ্গবন্ধুর জায়গা, আমাদের বলেন ভাষা নিয়ে, আমাদের সোহরাওয়ার্দী, আমাদের শেরে বাংলা, জিয়াউর রহমান, আমি কিন্তু সবাইকেই বলি যে আমরা কখনোই এই যে বাজে ভাষায় গালিগালাজ আমরা এটা করব না। বিশেষ করে আমরা যারা মুজিব আদর্শে বিশ্বাস করি, আমরা কখনোই একজনকে গালি দিয়ে কথা বলা, এটা কিন্তু বঙ্গবন্ধু কখনোই করতেন না। আমরা বঙ্গবন্ধুর আদর্শে বেড়ে উঠবো, আমরা বাংলাদেশটাকে ভালোবাসবো, আমাদের আগামী প্রজন্মটা যেন আমরা মুক্তিযুদ্ধের চেতনায়, ৭১-এর চেতনায় যেন আমরা বেড়ে উঠি। এটার দায়ভার, এটার দায়িত্ব কিন্তু আমাদের মতো অভিভাবকদের। আমাদের সবাইকে আমরা যেন আমাদের দেশটাকে যেভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, আমরা যেন আগামীতে আমাদের বাংলাদেশটাকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে যেন আমরা বাঁচতে পারি, এই স্বপ্ন যেন আমরা দেখতে পারি, এই কামনা করছি। ধন্যবাদ আপু। দর্শক আপনারা যারা তখন আমাদের সাথে ছিলেন বা আমাদেরকে দেখেছেন, আপনারা কমেন্ট করেছেন, অনেকেই কমেন্টের উত্তর তো আসলে দিতে পারিনি, পরবর্তীতে আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে আমি আবারও আপনাকে যুক্ত করব। আসলে আমাদের এই টক শো কোনো প্রফেশনাল টক শো না, জাস্ট ক্যাজুয়ালি আমরা কথা বলার চেষ্টা করেছি বিভিন্ন বিষয়ে। আসলে যদি ভুলভ্রান্তি হয়ে থাকে আপনারা আমাদেরকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। আমাদের ভাষা শৈলী বা আমাদের শব্দ চয়নে যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা কমেন্টে জানিয়ে যাবেন, আমরা পরবর্তীতে সংশোধন করার চেষ্টা করব। আপু, আপনি ভালো থাকবেন। এবং সবশেষে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।